ইসরায়েলি গণহত্যা বন্ধ আর স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবিতে জুমার পর বিক্ষোভ সমাবেশ। ইসলামী মোড়লদের নীরব ভূমিকায় হতাশা। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বাড়ির পাশে মাটি চাপা অবস্থায় দুই নারী ও এক শিশুর খণ্ডিত মরদেহ উদ্ধার। মা ছেলে সহ সবাই একই পরিবারের সদস্য। অন্তর্বর্তী সরকারের 5 বছর ক্ষমতায় থাকার অধিকার নেই বললেন সেলিমা রহমান। দেশে গণতন্ত্র ফেরাতেই বিএনপি ভোট চাচ্ছে। দেশ কি রাখতে চায় আমরা জানি, 5 বছর থাকার মতো এই সরকারের কোনো অধিকার নেই। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সাথে আছি আমি খান তাজনিনা হাসান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। বর্বর ইসরায়েলি গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে ঢাকায় আজও বিক্ষোভ হয়েছে। দুপুরে জুমার নামাজের পর জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ ও সমাবেশ হয়। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সহ বেশ কয়েকটি ইসলামী দল ও সাধারণ মুসল্লিরাও ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ করে। গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যার প্রতিবাদে শুক্রবার জুমার নামাজের পর জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। এতে অংশ নেয় কয়েকটি ইসলামী দল ও সংগঠন। তাদের সাথে যোগ দেয় সাধারণ মুসল্লিরাও। কণ্ঠে জায়নবাদ বিরোধী স্লোগান, হাতে ফিলিস্তিনের পতাকা। বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিলটি পল্টন মোড় হয়ে বিজয়নগর পানির ট্যাঙ্ক ঘুরে আবারও পুরনো পল্টন মোড়ে এসে শেষ হয়। এর আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, আমেরিকার সহায়তায় ইসরায়েলি বাহিনী গাজায় যে গণহত্যা চালাচ্ছে তা আন্তর্জাতিক মানবাধিকার ও যুদ্ধনীতির পরিপন্থী। এ সময় ইসলামী মোড়ল রাষ্ট্র ও আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা নিয়ে হতাশা প্রকাশ করেন বিক্ষোভকারীরা। মুসলিম নেতৃবৃন্দরা বলতে চাই, আপনারা রাষ্ট্রীয়ভাবে ইসরায়েলের বিচার করুন, না কিন্তু আমাদের পথ জানা আছে। যতদিন বাইতুল মুকাদ্দাস মুক্ত না হবে, বাংলাদেশ সহ সারা বিশ্বের মুসলমানরা প্রয়োজনে ইসরায়েলকে তো উৎখাত করবে, আমেরিকার মৌলিকপনাও ভেঙে দিবে। এরপরেও এই যুদ্ধ বন্ধ করতে হবে এবং ফিলিস্তিন মুক্ত করতে হবে, বাইতুল মুকাদ্দাস মুক্ত করতে হবে, তাহলেই আমাদের এই বিক্ষোভ থামবে। ফিলিস্তিনের চলমান আগ্রাসন ও গণহত্যা বন্ধে সবাইকে কার্যকরী পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয় সমাবেশ থেকে। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। 21 শতাব্দীতে যারাই হামলা ও আক্রমণ করবে তাদের বিরুদ্ধে গণপ্রতিরোধ জোরদার করতে হবে, এমনটা জানালেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে গাজায় গণহত্যার প্রতিবাদে সংহতি মানববন্ধন করে বিপ্লবী যুব সংহতি। এ সময় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আরও বলেন, যেখানেই গণহত্যা তার বিরুদ্ধে সোচ্চার হয়েছে বাংলাদেশের মানুষ। অবিলম্বে গণহত্যা বন্ধের দাবিও জানান তিনি। ভারতের ট্রান্সশিপমেন্ট বন্ধের বিষয়ে তিনি বলেন, যেটুকু সুবিধা বাংলাদেশ পেত সেটাও বন্ধ করে দিয়েছে দেশটি। এটা কোনো ভালো প্রতিবেশীর নমুনা হতে পারে না। আজকের একবিংশ শতাব্দীতে আজকে যারাই হামলা আক্রমণ করবে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তার বিরুদ্ধে গণপ্রতিরোধ আমাদেরকে জোরদার করতে হবে। বাণিজ্যিক সুবিধা পেতাম ভারতের কলকাতা বিমানবন্দরে, পশ্চিমবাংলার পোর্টে, সেই সুযোগ তারা বন্ধ করে দিয়েছে। এভাবে কোনো আন্তর্জাতিক চুক্তি এককভাবে ভারত বন্ধ করতে পারে না। এটা ভারতের কোনো সৎ প্রতিবেশীর পরিচয় নয়। মঙ্গল শোভাযাত্রার নাম বদলে গেল। নতুন নাম দেয়া হয়েছে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা।
ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, মঙ্গল শব্দটা দিয়ে এতদিন ফ্যাসিবাদের চর্চা হয়েছে। কারো চাপে নয়, শোভাযাত্রার শুরুর সময়ে যে নাম ছিল সেই নাম এবং ঐতিহ্য ফিরিয়ে আনা হয়েছে। এবারের প্রতিপাদ্য এবং মোটিভ মিলিয়ে শোভাযাত্রার মূল ধারণা থাকবে ফ্যাসিবাদ চর্চার বিনাশ, সব ধর্ম, বর্ণ এবং জাতির অংশগ্রহণ। এবারে বাংলা নতুন বছরের শোভাযাত্রার মোটিফের মধ্যে এটা নিয়েই আলোচনা বেশি। আয়োজকরা বলছেন, এটা ফ্যাসিবাদের মুখাকৃতি। স্বৈরাচারী চর্চা বিলোপে এই অবয়বই হয়ে থাকবে নিদর্শন। সকলকে নববর্ষের অগ্রিম। বাংলা 1432 বর্ষবরণ শোভাযাত্রায় নতুন নতুন চমক আনছে এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। বড় পরিবর্তন নামে। মঙ্গল শোভাযাত্রার নাম এখন বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। প্রতিপাদ্য নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান। ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার এই মঙ্গল শব্দটাকে এমনভাবে চর্চায় নিয়ে এসেছে, এটা যথেষ্ট রকম কিন্তু ব্যাড ফিলিংস কাজ করছে সোসাইটির বিভিন্ন ধরনের মানুষ। 1989 সালে তখন নাম ছিল আনন্দ শোভাযাত্রা। পুনরুদ্ধার করেছি যে আমরা সেই আনন্দ শোভাযাত্রাকে। শোভাযাত্রার নাম পরিবর্তন এবং ফ্যাসিবাদের মোটিফ নিয়ে শুরু থেকেই চলা আলোচনা ও সমালোচনার জবাব দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। একটি নিবর্তনমূলক স্বৈরাচারী ব্যবস্থার অবসান, রাজনৈতিক এবং সামাজিক একটি নিবর্তনমূলক ব্যবস্থা একটি প্রতীকী মুখাভাবে। এর ভেতর যদি আপনি কোনো একজন নির্দিষ্ট ব্যক্তিকে দেখতে চান, সেটি আপনার স্বাধীনতার শৈল্পিক প্রকাশ। যদি আপনি মনে করেন যে এটি একটি সার্বিক প্রতীক আকার আমি দেখব, সেটি আপনার প্রতি ঠিক একইভাবে আমাদের পানির বোতলের ব্যাপারটাও তাই। বর্ষবরণ শোভাযাত্রার এবারের রুটটাও বেশ বড়। চারুকলার সামনে থেকে শুরু হয়ে শাহবাগ ঘুরে টিএসসি, শহীদ মিনার, দোয়েল চত্বর, আবারও টিএসসি হয়ে চারুকলায় গিয়ে শেষ হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান র্যালির সামনে নয়, থাকবে কৌশলগত। আমাদের র্যালির বহরের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে না রাখার সিদ্ধান্ত নিয়েছি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বরাবর আমরা দেখেছি এমনভাবে থাকে, তাতে অনেক সময় মনে হয় এটা পুলিশের র্যালি হচ্ছে। মেট্রোর শাহবাগ এবং টিএসসি স্টেশন দুটো বন্ধ থাকবে, এখানে যাত্রী উঠবে না এবং নামবে না। মেট্রো চলবে কিন্তু এটা চলবে না। বাট 11টা 12টার পরে আমাদের র্যালি শেষ হয়ে গেলে এই দুটো ওপেন হয়ে যাবে। চারুকলার আনন্দ শোভাযাত্রায় এবার 28 জাতিগোষ্ঠীর পাশাপাশি শতাধিক শিল্পী গাইবেন ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদী গান। নারী ফুটবলার সহ বিভিন্ন শ্রেণী, পেশা, ধর্ম, গোত্রের মানুষের অংশগ্রহণ থাকছে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায়। কর্তৃপক্ষ বলছে, ইউনেস্কো যে সাংস্কৃতিক প্রেক্ষাপটে বাংলা বছর বরণ শোভাযাত্রার স্বীকৃতি দিয়েছে, সেটার বাস্তবিক প্রয়োগ থাকবে এবারের আয়োজনে। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে 2 নারী ও 1 শিশুর বস্তাবন্দি খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আরও জানাতে ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আমির হুসাইন স্মিথ। এ বিষয়ে আর কি তথ্য রয়েছে আপনার কাছে? আপনি এই মুহূর্তে কোথায় আছেন? এই মুহূর্তে আমরা যে বাড়িটিতে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে সেই বাড়িতে আছি। এটি আক্তার হোসেনের বাড়ি বলে, মরহুম আক্তার হোসেনের বাড়ি বলে আমরা জানতে পেরেছি। এবং এখানেই কিন্তু এই মাসের 1 তারিখে ভাড়া এসেছিলেন লামিয়া, তার বোন স্বপ্না এবং তার যে ছোট ছেলে আবদুল্লাহ। এই বাড়িতে সে ছিলেন এবং তিনি গার্মেন্টসে কর্মী ছিলেন। তার স্বামী ছিলেন মাদকাসক্ত, তার স্বামীর নাম ইয়াসিন। ইতিমধ্যে কিন্তু পুলিশ তার স্বামী ইয়াসিনকে গ্রেপ্তার করেছে। আর যে বাড়ি থেকে একটু পাশে যে জায়গাটিতে হত্যাকাণ্ডটি সংঘটিত হওয়ার পর এই লাশগুলো মাটি চাপা দেওয়া হয়েছিল, আমরা সেটির কাছ থেকে আপনাদের দেখাতে চাই। অর্থাৎ এই ঘটনার পরপরে কিন্তু রাতের বেলা কোন একটি সময় এই জায়গাটিকে মাটি খুঁড়ে তারপরে কিন্তু 3টি লাশ চাপা দেওয়া হয়েছিল। এবং তারা সকালে কুকুর মাটি কিছুটা উঠিয়ে ফেলার পর কিন্তু একটি হাত, মৃতদেহের একটি হাত এখান থেকে বেরিয়ে আসে এবং তারপরে কিন্তু স্থানীয় লোকজন সেটি দেখে পুলিশকে খবর দেয় এবং সেই পুলিশ এসে, পিবিআই এবং থানা পুলিশ এসে ঘটনাস্থলে এসে কিন্তু এই মরদেহগুলো উদ্ধার করে ইতিমধ্যে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছেন। এবং স্থানীয় প্রত্যক্ষদর্শীরা বলছেন যে তারা এই লামিয়ার স্বামী ছিলেন মাদকাসক্ত এবং কিছুদিন আগে অর্থাৎ ঈদের আগে তার এই মাদকাসক্তি এবং নারী স্ত্রীকে নির্যাতনের দায়ে ইয়াসিনের যে মা তাকে কিন্তু পুলিশের কাছে সোপর্দ করেছিলেন। বেশ কিছুদিন জেলখানায় আটক থাকার পর ঈদের 2 দিন আগে সে মুক্তি পেয়েছেন। ধারণা করা হচ্ছে এই তাকে জেল
জেলে বন্দি করে রাখার কারণে ক্ষিপ্ত ছিলেন স্বামী স্ত্রীর প্রতি। সেই ক্ষোভ থেকেই কিন্তু এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে পুলিশ ধারণা করছেন। পুলিশ ইতিমধ্যে ইয়াসিনকে গ্রেপ্তার করেছেন, তাকে জিজ্ঞাসাবাদ করছেন। আশা করা যাচ্ছে যে এই হত্যাকাণ্ডের মূল রহস্য তারা উদ্ঘাটন করতে পারবেন। তবে আপাতত যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ স্মিথ। রাজধানী ধানমন্ডিতে চলছে ছায়ানটের সংবাদ সম্মেলন, আবারও সরাসরি যাচ্ছি সেখানে। আর কোনো প্রশ্ন আছে কারোর? আমি এখন আছি। আমি টানা কয়েক বছর ধরে ছায়ানট প্রোগ্রামটা পালন করছি। কোনো প্রশ্ন না, শুধু একটু আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। গত কয়েক বছরই আমাদের একটু যারা হচ্ছে গিয়ে সেখানে ভলেন্টিয়ার হিসেবে কাজ করে তাদের সঙ্গে আমাদের রিপোর্টারদের, আমাদের যারা ক্যামেরা পার্সনরা থাকে তাদের সঙ্গে একটু সমস্যা হয়। আমাদের জন্য যে নির্দিষ্ট জায়গাটা থাকে সেই জায়গা থেকে আমরা এতগুলো টেলিভিশন চ্যানেল মিলে সবাই মিলে ছবিটা কেউ নিতে চায় না। সবাই তো আসলে সবার ভালো ছবিটাই নিতে চায়, কেউ ঠিকঠাক মতো ছবিটাই নিতে পারে না। তো আমাদের জন্য স্পেসটা একটু বাড়ালে এবং হচ্ছে যেখান থেকে সুইচন হয় সেই জায়গাটা একটু দেখলে বোধহয় ভালো হয়। মানে গত কয়েক বছর ধরে আমরা এটা দেখছি যে যেই জায়গাটা রাখা হয় সেখানে আমাদের এই 37টা চ্যানেলের জায়গাও হয় না, তারপর ভলেন্টিয়ারদের সঙ্গে একটা দ্বন্দ্ব তৈরি হয় আমাদের। যুক্ত করতে চাই রিপোর্টাররা যেন অনেক মানে অপসুখ কোনো প্রাণী তাদেরকে ধরার জন্য বোধ করতে থাকা হয় এবং এইভাবে মানে একদমই মানে আক্রমণ করা হয়। এটি আমি ধারণা তাহলে করছি আজকে প্রায় 2006 সাল থেকে এবং প্রতি বছরই এই জিনিসগুলো দেখে লাইসেন্স সাবজেক্ট ব্যক্তিগত আলাদাও আমি বলেছি যে এবার আমরা সেটা আশা করি না। এক্ষেত্রে ছায়ানটের যদি কোনো ত্রুটি হয়ে থাকে আপনার ক্ষমা করবেন আমাদের। আমরা চেষ্টা করি যে যারা সংবাদ প্রতিবেদক তারা যেন সর্বোচ্চ সম্মানের সাথে সবচেয়ে বড় সুবিধা নিয়ে এই অনুষ্ঠানটি জানায়। এক্ষেত্রে যদি কোনো ত্রুটি হয়ে থাকে এটি একটু বিলম্বে জানলাম আমরা, এটি থেকে অনুষ্ঠান যেন মুক্ত থাকে সেই চেষ্টা আমরা করব। আপনাদের এত চ্যানেল আজকে উপস্থিতি বুঝি সমাজের একটা জায়গা সম্ভবত ছায়ানট করে বসে চলেছে। এটি খুব বড় পাওয়া, এই প্রাপ্তি ছায়ানট হারাতে চায় না। এটি কী করে আরও বর্ধিত করা যায় সেই চেষ্টাটিতে আগামীতে আমরা আরও সক্রিয় থাকব। যুক্ত হয়েছিলাম ছায়ানটের সংবাদ সম্মেলনে। বর্তমান সরকারের 5 বছর ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। বলেন, বিএনপি ক্ষমতার জন্য লালায়িত নয়, জনগণের মৌলিক অধিকার ফিরিয়ে দিতেই নির্বাচনের কথা বলছে। দুপুরে ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের বিশেষ কাউন্সিলে এসব কথা বলেন সেলিমা রহমান। বলেন, দেশের স্থিতিশীলতা ও গণতন্ত্র ফিরিয়ে আনতেই দ্রুত নির্বাচনের কথা বলছে বিএনপি। ষড়যন্ত্র মোকাবেলায় নির্বাচিত সরকার প্রয়োজন। দলটির স্থায়ী কমিটির এই সদস্য আরও বলেন, নির্বাচিত সরকার আসলে দেশের অস্থিতিশীলতা দূর হবে, যে ষড়যন্ত্র চলছে তা প্রতিহত করা সম্ভব হবে। সেলিমা রহমান বলেন, ডক্টর ইউনূস দুই কথার মানুষ নন। তিনি আশা করেন প্রধান উপদেষ্টার কথা মতো ডিসেম্বরের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপি কোনো সময় ক্ষমতার জন্য লালায়িত না, তাহলে তারা এত নির্যাতিত এত নিপীড়িত হলেও বিএনপি থেকে একটা কর্মীও পলায়ন করে নাই। স্বরাষ্ট্র উপদেষ্টা আজকে বলেছেন এই সরকারকে 5 বছর ক্ষমতায় তারা রাখতে চায়, দেশ নাকি রাখতে চায়। দেশ কি রাখতে চায় আমরা জানি, 5 বছর থাকার মতো এই সরকারের কোনো অধিকার নাই। বিনিয়োগ সম্মেলনে কতটা প্রতিশ্রুতি পাওয়া গেছে এটাকে নিয়ে বিবেচনায় নয়, বরং উদ্যোক্তাদের মাঝে আস্থা তৈরি হয়েছে। প্রধান উপদেষ্টা এবং বিডা চেয়ারম্যানের ব্র্যান্ড ইমেজ কাজে লাগানো হয়েছে, তৈরি হয়েছে পথরেখা। বিনিয়োগের অন্যতম শর্ত সুশাসন প্রতিষ্ঠা, সে জায়গায় কাজ করা হচ্ছে এমন বার্তাও পৌঁছানো গেছে। কিছু চ্যালেঞ্জ মোকাবেলা করা গেলে আগামী 1 থেকে 1.5 বছরের মধ্যে এই সম্মেলনের সুফল মিলবে বলে মনে করেন বিশ্লেষকরা। বিশাল আয়োজনের মাধ্যমে 4 দিন ধরে দেশি বিদেশি বিনিয়োগকারীদের নতুন বাংলাদেশ সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে।
তুলে ধরা হয়েছে 2035 সালের বাংলাদেশের রূপরেখা। বিনিয়োগ সম্মেলনের মাধ্যমে বিশ্বের কাছে বাংলাদেশের ব্যবসার পরিবেশ তুলে ধরা হয়েছে বলে মনে করেন স্থানীয় ব্যবসায়ীরা। বলছেন, চ্যালেঞ্জ মোকাবেলার উদ্যোগও দেখা যাচ্ছে। এখন সবচেয়ে চ্যালেঞ্জিং যে বিষয় হচ্ছে, এই বিনিয়োগ সম্মেলনের মাধ্যমে বিনিয়োগকারীদের প্রতিবন্ধকতা সৃষ্টিকারী যে সমস্যাগুলি বাংলাদেশে বিদ্যমান আছে সেগুলি অচিরেই দূরীভূত হবে। এর মাধ্যমে দেশি এবং বিদেশি বিনিয়োগকারীরা ভবিষ্যতে বাংলাদেশে বিনিয়োগ করার জন্য আরও আগ্রহী হয়ে উঠবে। এই সম্মেলনে দেশে দীর্ঘমেয়াদী বিনিয়োগের একটি পাইপলাইন তৈরি হয়েছে। উদ্যোক্তা ও সরকারের মাঝে নেটওয়ার্ক তৈরি হয়েছে। তবে বিনিয়োগ বাস্তবায়ন হতে 18 থেকে 24 মাস সময় প্রয়োজন। ফলে এই নেটওয়ার্ক কাজে লাগিয়ে কার্যক্রম এগিয়ে নেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। এবার কিছু কাজ করেছে, যেমন আমাদের নীতির যে ধারাবাহিকতা, সেটার জন্য বিভিন্ন রাজনৈতিক দলকে তারা ডেকেছে। তো সুতরাং উদ্যোগগুলো নিয়েছে, ঠিক আছে, কিন্তু এটার বাস্তবায়নটা অপেক্ষা করতে হবে। বাস্তবায়নের জন্য যে বাধাগুলো এসছে সেই বাধাগুলোকে স্পেসিফিক অ্যাড্রেস করা ছাড়া আমরা কিন্তু খুব একটা আশাবাদী না। সম্মেলনে উপস্থিত ছিলেন প্রায় 450 বিদেশি প্রতিনিধি। উঠে আসে নীতির ধারাবাহিকতা ও দুর্নীতির মতো বিষয়। আমলাতান্ত্রিক জটিলতা কাটিয়ে উঠতে পারলে বিনিয়োগের জন্য সহায়ক পরিবেশ তৈরি হবে বলে মনে করেন উদ্যোক্তারা। এবং এর ফলে বিদেশি ইনভেস্টররা যে পরিমাণ একটা সম্মান এখানে পেয়েছে বা আগ্রহ দেখেছে বাংলাদেশ সরকারের, এতে তারা কিন্তু উৎসাহিত হয়েছে এবং তারা মনে করছে যে সরকারের সর্বোচ্চ মহল থেকে প্রত্যেকে যেভাবে তাদেরকে সমাদৃত করেছে, তারা এখানে কিছু ভালো একটা কিছু পাবে। তাদের ওই আস্থাটা আমার বিশ্বাস যে অর্জন হয়েছে। চীন মার্কিন বাণিজ্য যুদ্ধাবস্থায় বাংলাদেশের জন্য সম্ভাবনার নতুন দুয়ার উন্মুক্ত হয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। কিছু বিদেশি বিনিয়োগ আসতে পারে এবং আসাটাই স্বাভাবিক। তো এখন এই যেহেতু বিনিয়োগ সম্মেলন হলো, অনেকে আগ্রহী, চীনও আগ্রহী। চীনের হয়তো এই 100টা কোম্পানির কথা বলেছেন, কিন্তু হয়তো 500-1000 কোম্পানিও আসতে পারে, তার কারণ তাদের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য বিরোধ চলছে। তো এই অবস্থায় আমি মনে করি যে বাংলাদেশের জন্য হয়তো বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে কিছুটা সুসময় সামনের দিকে দেখতে পাবো। সম্মেলনে পোশাক খাতের চীনা প্রতিষ্ঠান হান্ডার সঙ্গে $15 কোটি চুক্তি হয়েছে। এছাড়া বাংলাদেশি আরেকটি কোম্পানি শপাপ $11 কোটি বিনিয়োগ পেয়েছে। এসেছে নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের ঋণের প্রতিশ্রুতি। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। মিস আর্থ বাংলাদেশ বিজয়ী অভিনেত্রী মেঘনা আলমকে অপহরণের অভিযোগ সঠিক নয় জানিয়েছে ডিএমপি। সকালে ডিএমপির মিডিয়া উইং থেকে এক বার্তায় জানানো হয়, সকল আইনি প্রক্রিয়া অনুসরণ করে তাকে নিরাপদ হেফাজতে রাখা হয়েছে। তার বিরুদ্ধে রাষ্ট্রীয় নিরাপত্তার প্রতি হুমকি এবং গুরুত্বপূর্ণ ব্যক্তি সম্পর্কে মিথ্যাচারের অভিযোগ রয়েছে। বৃহস্পতিবার রাতে অভিনেত্রী মেঘনা আলমকে ডিটেনশন আইনে 30 দিনের জন্য কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। এদিন রাত 10:30টার দিকে মেঘনা আলমকে আদালতে তোলা হয়। তাকে কারাগারে পাঠানোর আবেদন করে ডিবি পুলিশ। বুধবার সন্ধ্যায় ফেসবুকে মেঘনা আলমের লাইভ চলাকালে বন্ধ হয়ে যায়। সেখানে তিনি অভিযোগ করেন, তার বাসার দরজা ভেঙে পুলিশ পরিচয়ধারীরা প্রবেশ করেছে। 12 মিনিটের বেশি সময় ধরে চলা লাইভটি পরে ডিলিটও হয়ে যায়। ডিটেনশন আইনে কোনো ব্যক্তিকে আদালতের আনুষ্ঠানিক বিচার ছাড়াই নির্দিষ্ট সময়ের জন্য আটক বা বন্দী করতে পারে সরকার। 2020 সালের 5 অক্টোবর মিস আর্থ বাংলাদেশ প্রতিযোগিতায় বিজয়ী হন মেঘনা আলম। দর্শক, এই ছিল যমুনা নিউজে।